আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এইচএসসি এবং আলিম 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আরেকটি বাংলা দ্বিতীয় পত্রের বিশেষ ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা অনেকেই আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে কমেন্ট করেছিলে যে ভাইয়া আমাদের নির্মিতি নিয়ে অনেক ভয়ে আছি, অনেক টেনশনে আছি, কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পরে আশা করি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশ নিয়ে কোনো ভয় থাকবে না ইনশাল্লাহ। আজকের এই একটা ক্লাসে আমরা বাংলা দ্বিতীয় পত্রের যেই টপিকগুলো আছে প্রায় 70 মার্ক আমি এখানে লিখে রেখেছি, দেখো যে তোমরা ভাইয়া 70 মার্ক কমন পাবা এই আজকের এই একটা ভিডিও থেকে। এখানে অনেকগুলো আমাদের এরকম টপিক আছে যেখানে আমি একটু টপিকগুলো দেখিয়ে দেব, তারপরে বলে দিচ্ছি যে আজকের এই ক্লাস থেকে যেই টপিকগুলো আমরা কভার করব তার কোনো অংশ তোমাদের কোনো প্রকার ভয় থাকবে না। চলো আমরা একটু টপিক গুলো দেখে নেই কি কি আছে। নির্মিতি অংশ, নির্মিতে 70 মার্ক আমরা একটা ক্লাসে আজকে কভার করব। টপিক গুলো কি কি? এখানে ভাইয়া পারিভাষিক শব্দর অনুবাদ লিখতে হয় আমাদেরকে, অথবা যে কোনো একটি অনুবাদ লিখতে হয় যার মার্ক হলো 10। এরপরে বিভিন্ন দিনলিপি, প্রতিবেদন, এগুলো থেকে আমাদের প্রায় 10 মার্কের অ্যান্সার করতে হয়। একটা দিনলিপি লিখতে হয় অথবা একটি প্রতিবেদন লিখতে হয়। এরপরে বৈদ্যুতিন চিঠি অথবা আবেদনপত্র লিখতে হয় যেখানে আমাদের মার্ক প্রায় 10, এবং সারাংশ সারমর্ম রয়েছে, সারাংশ সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ, সেখান থেকে আমাদের অ্যান্সার করতে হবে যে কোনো একটি। তুমি সারাংশ অথবা সারমর্ম লিখতে পারো অথবা ভাব সম্প্রসারণ লিখতে পারো, তোমাকে এখান থেকে মার্ক রয়েছে 10। এবং সংলাপ অথবা খুদে গল্প, সেখান থেকে 10 মার্ক রয়েছে। সর্বশেষ রচনা থেকে তোমাকে 20 মার্কের অ্যান্সার করতে হবে। তোমরা কি সিলেবাসটা বুঝতেছো ভাইয়া? মানবন্টনটা বুঝতেছো? মানবন্টনটাতে তোমার এখানে তাহলে কি কি রইলো দেখো তো। মানবন্টনটা সবাই একটু দেখো, আমি একটু সাইডে যাচ্ছি, তোমরা মানবন্টনটা ভালো করে দেখো। আশা করি তোমরা মানবন্টনটা ভালো করে দেখে নিয়েছো। তাহলে আমরা আজকের ক্লাসে তোমাকে আমি এমন সব শব্দ দেব যে এই শব্দগুলো ভালোভাবে কমপ্লিট করলেই তোমার পুরো মার্ক তুমি কমন পাবা ইনশাল্লাহ। পারিভাষিক শব্দ থেকে শুরুতেই পারিভাষিক শব্দগুলো দিয়ে শুরু করে দেই। পারিভাষিক শব্দ ভাইয়া আমি এখানে 220টা শব্দ দিয়েছি যেগুলো বিভিন্ন বোর্ডে এসেছে। দেখো এই যে একাডেমিক মানে শিক্ষা সম্বন্ধীয়, এইটা তোমার বরিশাল বোর্ডে এসেছে, যশোর বোর্ডে এসেছে। অ্যাকনলেজমেন্ট অর্থাৎ প্রাপ্তি শিকার সিলেট বোর্ডে এসেছে, ঢাকা বোর্ডে এসেছে, যশোর বোর্ডে এবং কুমিল্লা বোর্ডে এসেছে। অ্যাক্টিং অর্থ ভারপ্রাপ্ত, এটা কিন্তু ঢাকা বোর্ডে 22 সাল, বরিশাল বোর্ডে 22 সাল, কুমিল্লা বোর্ডে 10 সাল, সিলেট বোর্ড, যশোর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, এইভাবে বিভিন্ন বোর্ডে যে কোশ্চেন গুলো এসেছে। এই যে দেখো অ্যাডহক, অ্যাডহক অর্থ কি ভাইয়া? তদর্থক অথবা অনানুষ্ঠানিক, আনুষ্ঠানিক। এরপরে অ্যাডমিশন অর্থ ভর্তি, অ্যাডভাইজার অর্থ উপদেষ্টা, এইটা এই বছরের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। অ্যাডভাইজার অর্থ কি? উপদেষ্টা। অ্যাফিডেভিট মানে কি? শপথনামা অথবা হলফনামা। এজেন্ডা অর্থ আলোচ্য সূচি, এজেন্ট অর্থ প্রতিনিধি, এইড অর্থ সাহায্য। তাহলে দেখতে পাচ্ছ এই যে আমি এখানে যেই পারিভাষিক শব্দগুলো দিয়েছি এর প্রত্যেকটা কোন বোর্ডে কত সালে এসেছে আমি দিয়ে দিয়েছি। অর্থাৎ এই স্লাইডে যেই কয়টি পারিভাষিক শব্দ রয়েছে এগুলো যদি তুমি পড়ো তাহলে তোমার 100% প্রিপারেশন কমপ্লিট হবে। বাজারের কোনো বই তোমাকে পড়তে হবে না। এই পারিভাষিক শব্দের 10 মার্ক 100% তুমি কমন পাবা ইনশাল্লাহ। তোমরা বিশ্বাস রেখে আমি স্লাইডটা দিয়ে দেব। স্লাইডটা আমরা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবা ইডুকাটুমি স্কুল, এবং আমার ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবা সহায়কে। তোমরা প্রত্যেককে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আমরা এই পিডিএফটা দিয়ে দেব, সেখান থেকে পিডিএফটা ঝটপট ডাউনলোড করে নেবা। ঠিক আছে? যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নেই তারা নিচে কমেন্ট করে জানাতে পারো, তোমাদেরকে আমরা লিঙ্ক দিয়ে অ্যাড করে নেব। আর যারা পিডিএফটা ডাউনলোড করতে পারতেছ না তারাও কমেন্ট বক্সে জানাবা, আমরা পুরো পিডিএফটা তোমাদেরকে একদম সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে ভাইয়া এই যে আমাদের প্রথম যে বিষয়টি ছিল সেটি হলো পারিভাষিক শব্দ এবং অনুবাদ 10 মার্ক। এই 10 মার্কের জন্য আমি তোমাকে যতগুলো পেজ দিচ্ছি এই পেজগুলো দেখলেই তোমার একদম কাভার হয়ে যাবে। দেখো আমি এই যে দিয়ে রাখছি, এরপরে আরো এক পেজ আছে। টোটাল আমি 220টি দিয়েছি। এই 220টি শব্দ যদি তুমি পড়ে ফেলো, 220টি শব্দ ভাইয়া ওয়ার্ড, এর ভিতরে 1 থেকে 150 ওয়ার্ড তুমি অলরেডি জানো, আর বাকি 50 থেকে 60টা ওয়ার্ড তোমার কাছে নতুন মনে হতে পারে, 1-2 বার দেখলেই মুখস্থ হয়ে যাবে। যেমন এই দেখো, এই যে জোন মানে অঞ্চল,
জোন অর্থ অঞ্চল, এটা যশোর বোর্ডে এসেছে, রাজশাহী বোর্ডে এসেছে, কুমিল্লা বোর্ডে এসেছে, দিনাজপুর বোর্ডে এসেছে। আচ্ছা, জোন মানে যে অঞ্চল, এটা কি খুব কঠিন? বলো, কত সহজ না? এই যে ভ্যালিড, ভ্যালিড মানে বৈধতা, ভ্যালিডিটি, ভ্যালিড মানে বৈধ, এটা দিনাজপুর বোর্ডে এসেছে, চট্টগ্রাম বোর্ডে, ঢাকা বোর্ডে, কুমিল্লা বোর্ডে। ভ্যালিডিটি অর্থ কি? বৈধতা। এরপরে ভ্যানু অর্থ স্থান, তারপরে ভায়োলেশন মানে লঙ্ঘন করা, ভিশন অর্থ লক্ষ্য, ভাইস ভক অর্থাৎ মৌখিক পরীক্ষা, ভোকাবুলারি শব্দ ভান্ডার, ভোকেশন অর্থাৎ বৃত্তি, ওয়াকআউট অর্থাৎ বর্জন করা। এই যে টপিকগুলো আছে, যে এক্স রে মানে রঞ্জন রশ্মি, এগুলো সব কিন্তু তোমরা পারো, তাই না? জাস্ট রিভিশন করবা। তাহলে আমি এখানে যতগুলো পেজ দিয়েছি, তোমরা এই সবগুলো পেজ ভালো করে পড়ে নেবা ইনশাল্লাহ। আমি তোমাদেরকে এই স্লাইডটি সম্পূর্ণ দিয়ে দেব। ঠিক আছে, দেখো কতগুলো পেজ আছে। তোমরা যদি এই প্রত্যেকটি পেজ দেখে ফেলতে পারো, মাত্র 220টা আছে। এই 220টা যদি তুমি ভালো করে পড়ে ফেলতে পারো, তাহলে তোমার পারিভাষিক শব্দ নিয়ে আর কোনো টেনশন থাকবে না ইনশাল্লাহ। তোমরা বুঝেছো? আশা করি বুঝেছো। তাহলে চলো আমরা নেক্সট টপিকটাতে যাই। নেক্সট টপিকটা কি ভাইয়া? নেক্সট টপিকটা হচ্ছে দিনলিপি। তোমাদেরকে দিনলিপি লিখতে হয়, এখান থেকে 10 মার্ক থাকবে তোমার। হয় দিনলিপি লিখবা অথবা একটি প্রতিবেদন লিখবা, যে কোনো একটা তুমি লিখতে পারো। সাপোজ আমি তোমাকে দিনলিপিটাই দিলাম, তাহলে দেখো দিনলিপিতে কি কি রয়েছে। আমি তোমাদেরকে এইখানে মাত্র 8টা দিনলিপি দিয়েছি, মাত্র 8টা। তুমি যদি ভালো করে এই 8টা দিনলিপি দেখো না, তোমার 100% কমন পাবা ইনশাল্লাহ। মানে তুমি যদি এই 8টা দিনলিপি প্র্যাকটিস করো বাসায়, যদি কোনো কারণে 8টার বাইরে থেকেও আসে, তুমি কিন্তু লিখতে পারবা। কারণ এই 8টা লিখলে, আমি এমন 8টা দিয়েছি যেগুলো বিভিন্ন বছরগুলোতে একাধিকবার এসেছে, এমন 8টাই দিয়েছি। এই 8টা যদি তুমি বাসায় প্র্যাকটিস করো, তাহলে তোমার কি হবে ভাইয়া, যে কোনো জায়গা থেকে আসুক দিনলিপি তুমি লিখতে পারবা। এই অভিজ্ঞতাটা, এই যোগ্যতাটা তোমার ভিতরে তৈরি হয়ে যাবে। কি কি দিয়েছি? 1 নাম্বারটা দিয়েছি, একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করো। তুমি লিখলা, তুমি অভিজ্ঞতা বর্ণনা করলা, তুমি সাজেক ভ্যালিতে গিয়েছো, কিন্তু তোমার কাছে আসলো কি যে কক্সেস বাজারে যাওয়ার একটু অভিজ্ঞতা, ভ্রমণ অভিজ্ঞতা লেখো। তুমি কিন্তু লিখে দিতে পারবা, কারণ তুমি সাজেক ভ্যালিতে যাওয়ার সময় ঢাকা থেকে বের হয়েছো, চিটাং গিয়েছো, কিভাবে গিয়েছো সবগুলো কিন্তু তোমার জানা হয়েছে। তুমি যদি খাগড়াছড়ি ভ্রমণ করে থাকো আর রাঙামাটি ভ্রমণের একটি দিনলিপি বা অভিজ্ঞতা চাই, তুমি কিন্তু বানিয়ে লিখতে পারবা। অথবা তুমি গিয়েছো গাজীপুর সাফারি পার্কে, কিন্তু তোমার পরীক্ষায় আসলো অন্য একটি সাফারি পার্কে যাওয়ার তথ্য চাইলো, তুমি কিন্তু খুব সুন্দর করে লিখতে পারবা, কারণ একটা সফরের তথ্য অলরেডি তোমার শেখা আছে। দ্বিতীয় নাম্বার যেটা দিয়েছি ভাইয়া, সেটা হলো কলেজের প্রথম দিনের অনুভূতি নিয়ে একটি দিনলিপি লেখো। এইটা মোস্ট ইম্পর্টেন্ট, এইটা অনেকগুলো বোর্ডে এসেছে, অনেকগুলো বোর্ডে এই প্রশ্নটা এসেছে। কলেজের প্রথম দিনের অনুভূতি নিয়ে একটি দিনলিপি লেখো। এরপরে দেখেন, মাধ্যমিক পরীক্ষায় ফল প্রকাশ নিয়ে দিনলিপি লেখো। মাধ্যমিক পরীক্ষায় ফল প্রকাশ নিয়ে একটি দিনলিপি লেখো। তাহলে এই যে ভাইয়া মাধ্যমিক পরীক্ষায়, এইটা নিয়ে আমি দেখলাম অনেকবার এসেছে, প্রায় কয়েকটা বোর্ডে এসেছে আমি দেখলাম। এই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে একটি দিনলিপি লেখো। এইটা তুমি যদি বাসায় প্র্যাকটিস করো, ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। এরপরে আছে বইমেলা নিয়ে দিনলিপি লেখো, 21শে বইমেলা নিয়ে। তো তুমি যদি বইমেলা নিয়ে দিনলিপিটা প্র্যাকটিস করো, তুমি কিন্তু অন্য এই রিলেটেড যে কোনো একটা দিনলিপি আসলে তুমি খুব চমৎকার অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ। এরপরে দেখো, বিজয় দিবস উদযাপন নিয়ে একটি দিনলিপি লেখো। তুমি বিজয় দিবস উদযাপন নিয়ে একটি দিনলিপি লিখেছো, বাসায় প্র্যাকটিস করেছো। কোনো কারণে যদি তোমার পরীক্ষায় কি নিয়ে আসলো, যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন নিয়ে একটি দিনলিপি লেখো, তুমি কিন্তু লিখতে পারবা, কারণ তুমি অলরেডি এই রিলেটেড একটা লিখে প্র্যাকটিস করেছো। অথবা স্বাধীনতা দিবস নিয়ে একটা শিখলা, তুমি অন্য যে কোনো একটা জাতীয় দিবস নিয়ে খুব চমৎকার করে লিখতে পারবা। এরপরে আছে ভাইয়া পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ নিয়ে দিনলিপি লেখো। লঞ্চ ডুবির ঘটনা নিয়ে একটি দিনলিপি লেখো, এটাও আমি দেখেছি একাধিক বোর্ডে এসেছে। এবং সর্বশেষ রেখেছি গ্রাম্য মেলা নিয়ে একটি দিনলিপি লেখো। বৈশাখ মাসে আমাদের গ্রামগঞ্জগুলোতে বিভিন্ন প্রকার মেলা হয় না, এইরকম কোন একটি মেলা নিয়ে তুমি একটি দিনলিপি লেখো, তুমি কিন্তু খুব চমৎকার করে লিখতে পারবা। তাহলে আমি তোমাদের দিনলিপির যে 10 মার্ক আছে, সেই 10 আউট অফ 10 নিশ্চিত করার জন্য আমি তোমাদেরকে দিলাম ভাইয়া এইখানে যে 8টি রয়েছে, এই 8টি ভালো করে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তুমি কমন পেয়ে যাবা।
এরপরে আসো, এরপরে আমরা দিয়েছি প্রতিবেদন নিয়ে। প্রতিবেদন, প্রতিবেদনটা কিন্তু দুই ধরনের হয়। একটা হলো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, আর একটা হলো সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন। আমি এই জায়গাতে তোমাদের জন্য মাত্র 10টি প্রতিবেদন দিয়েছি। তোমরা যদি এই 10টি প্রতিবেদন প্র্যাকটিস করে নাও ভাইয়া, তাহলে তোমরা নিশ্চিত নিশ্চিত কমন পাবা ইনশাল্লাহ। প্রথমটা কি ভাইয়া? বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সম্পর্কিত প্রতিবেদন, ছাত্রাবাস সমস্যার উপর প্রতিবেদন, সড়ক দুর্ঘটনার কারণ এবং প্রতিকারের সুপারিশ সহ প্রতিবেদন, খাদ্যে ভেজালের কারণ ও তার প্রতিকার শিরোনামে প্রতিবেদন। এই যে প্রতিবেদনটা, এইটা কিন্তু তোমার লিখে দেবে যে প্রতিষ্ঠান প্রধান বরাবর দাও অথবা সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন লেখো। প্রতিবেদনটা কিভাবে লিখলে সর্বোচ্চ মার্ক পাওয়া যাবে, এই রিলেটেড তোমাদেরকে আমি আরেকটি ভিডিও এই চ্যানেলে আপলোড করে দেব, তোমরা দেখে নিবা ইনশাল্লাহ। তাহলে আশা করি তোমাদের প্রতিবেদন নিয়ে কোনো প্রকার ভয় কাজ করবে না। আশা করি তোমরা এটা লিখতে পারো। তারপরেও আমি আরেকটা ভিডিও দিয়ে দিব কিভাবে প্রতিবেদন লিখতে হয়। এর জন্য কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যে তোমাদের এরপরে এই রিলেটেড, আজকে তো তোমাদেরকে আমি বাংলা দ্বিতীয় পত্রের 70 মার্ক কমনের সাজেশন দিচ্ছি। এরপরে সামনে বাংলার সবগুলো এমসিকিউ নিয়ে আমি একটা ভিডিও করব, যেখানে আমি তোমাদেরকে প্রায় 300টা এমসিকিউ সলভ করাবো। তো এইরকম আমাদের সামনে আরো অনেক ভিডিও আসবে। আমাদের পেজ এবং আমাদের চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এরপরে যেটি দেব সেটি হলো যুব সমাজের নৈতিক অবক্ষয়ের কারণ এবং প্রতিকার বিষয়ে প্রতিবেদন। এটি তোমরা লিখতে পারো, লিখে প্র্যাকটিস করবা। এইটা আমি দেখলাম প্রায় 3বার কি 4বার আসছে। পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ শিরোনাম, চাই বৃক্ষরোপণে, যে এই শিরোনামে একটি প্রতিবেদন তোমাদের আসতে পারে। দুর্নীতির কারণ ও তার প্রতিকার বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। যানজট, যানজট একটি ভয়াবহ সমস্যা শিরোনামে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো। খাদ্যে ভেজালের কারণ ও প্রতিকার নিয়ে প্রতিবেদন রচনা করো। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং তার প্রতিকার সম্পর্কে প্রতিবেদন রচনা করো। তাহলে এইখানে আমি যতগুলো দিয়েছি, তোমরা যদি এই প্রতিবেদন কয়টা প্র্যাকটিস করো ঠিকভাবে, আমি বিশ্বাস করি তোমরা 10 আউট অফ 10 এখানে তোমরা কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। তাহলে কয়টা দিয়েছি দেখো। বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান সম্পর্কিত প্রতিবেদন, তোমাদের স্কুলে অথবা তোমার কলেজে বছরের শুরুতে একটা ক্রীড়া অনুষ্ঠান হয় না, যেখানে বিভিন্ন সেগমেন্ট থেকে অনেক স্টুডেন্ট অংশগ্রহণ করে, এরকম একটা প্রতিবেদন তুমি লিখতে পারো। তাহলে এইখানে যতগুলো দিয়েছি এই প্রতিবেদনগুলো দেখলে ইনশাল্লাহ তোমরা 100% কমন পাবা ইনশাল্লাহ। এরপরে আসো ভাইয়া, তাহলে আমাদের কয়টা গেল? আমাদের পারিভাষিক শব্দ আমি তোমাদের 100% কমনের নিশ্চয়তা দিয়েছি, 220টা দিয়েছি। এই 220টা শব্দের অলরেডি তুমি 150-র মতো পারো, এই যে এইখানে আমি দিয়েছি। এরপরে যেটা দিলাম ভাইয়া তা হলো দিনলিপি লিখন। দিনলিপি লিখনটা আশা করি তোমরা খুব ভালো করতে পারবা। এরপরে যেটা প্রতিবেদনটাও তোমরা কমন পাবা। এবার আসো ইমেইল লেখার নিয়ম। এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের অন্যতম একটি টপিক হলো ইমেইল, বৈদ্যুতিন চিঠি। তো বৈদ্যুতিন চিঠির যে 10 মার্ক, এইটা কিন্তু তুমি খুব ইজিলি 10 আউট অফ 9 বা 10ই পেয়ে যেতে পারো, 10 আউট অফ 10 পেতে পারো। এইটা খুবই খুবই ইজি। কিভাবে লিখতে হবে জাস্ট তুমি যদি স্ট্রাকচারটা শিখে নাও। আমি এইখানে তোমাকে কোনো টপিক দেব না যে ভাইয়া তুমি এই 5টা ইমেল পড়ো তুমি কমন পাবা, তোমার কমন পাওয়ার দরকার নাই। তুমি যে কোনো টপিক দিক তুমি বানায়া যা লিখবা, যাই লেখো, শুধু তোমার যদি বানান শুদ্ধ থাকে তুমি ফুল মার্ক পেয়ে যাবা, যে কোনো টপিকে ইমেইল চাক না কেন। এই ইমেইলটা অনেকবার এসেছে, সেজন্য আমি এই ইমেইলটার একটা প্র্যাকটিস সহ দিয়ে দিয়েছি, যে ইন্টারনেট ব্যবহারের কুফল এবং সুফল, সুফল এবং কুফল নিয়ে। তাহলে ভাইয়া ইমেইলের আমাকে সাজেশনে আপনি কেন ইমেইল দিচ্ছেন না? আমি তোমাকে 5টা 10টা ইমেইলের নাম দিয়ে দিচ্ছি না, আমি জাস্ট একটা ইমেইলের স্ট্রাকচারটা শিখিয়ে দিচ্ছি। এইটা দেখলে তুমি 100% 10 আউট অফ 10 পেয়ে যাবা। কিভাবে লিখবা দেখো। ইমেইল লেখার নিয়ম, এক পাশ থেকে লিখতে হবে। তোমার কিন্তু কখনো এইখানে লিখে আবার মাঝখান থেকে এইদিকে দিক শুরু করা যাবে না, একদম ঠিক জায়গা থেকে শুরু করতে হবে। এই পাশ থেকে প্রথমে তোমাকে ফ্রম লিখতে হবে। ফ্রমে প্রথম লেটারটা কি হবে? ক্যাপিটাল লেটার হবে। এরপরে ভাইয়া ইমেইল লেখার ক্ষেত্রে এইটা মনে রাখবা যে ইমেইলে কিন্তু সবগুলোই কি হয়? ছোট হাতের অক্ষরে লিখতে হয়। এই যে এখানে আমি লিখেছি xyz@gmail.com। এখানে তুমি লিখলা, সাপোজ আমার নামটা আমি লিখলাম যে নোমান। ওকে, আমি এখানে নোমান লিখলাম, যে আমার ইমেইল অ্যাকাউন্টটা কি? আমার এই ইমেইল অ্যাকাউন্টটা হচ্ছে নোমান
ডট ডিইউ 102 @gmail.com। এটা হলো আমার ইমেইল অ্যাকাউন্ট। এখন এই যে দেখছো, তুমি একটা জিনিস খেয়াল করেছো, আমি সবগুলো ছোট হাতের অক্ষরে লিখেছি। আমি ইমেইল অ্যাড্রেস লেখার ক্ষেত্রে, তোমরা যদি পরীক্ষার খাতায় ভুল করেও কেউ এই কাজটা করো, যে একটা লেটার তুমি কি করলা, সাপোজ বড় হাতের অক্ষরে লিখলা নো মান, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। বুঝতেছো? তাহলে ইমেইল লেখার ক্ষেত্রে ফার্স্টে কি মনে রাখতে হবে, ইমেইল যে অ্যাড্রেসটা লিখবা, দুটো ইমেইল অ্যাড্রেসে কি করতে হবে ভাইয়া, সম্পূর্ণ ছোট হাতের অক্ষরে হতে হবে। এই যে xyz@gmail.com ছোট হাতের অক্ষরে লিখেছে, রাজার বা আরজার @gmail.com টু, তাহলে ফ্রম এবং টু এই দুটো শুরু করতে হবে বড় হাতের অক্ষর দিয়ে। ফ্রমটা, এই যে এফটা বড় হাতের অক্ষর হবে, টিটা বড় হাতের অক্ষর হবে, ফ্রম এবং টু। কিন্তু যে ইমেল অ্যাড্রেসটা দিবা এইরকম হতে হবে, অর্থাৎ পুরোটা ছোট হাতের অক্ষরে হতে হবে। সেকেন্ডটা কি, সেটা হলো টু। টুতেও তুমি যে ইমেল অ্যাড্রেসটা দিবা, পুরো ইমেল অ্যাড্রেসটা ছোট হাতের অক্ষরে হতে হবে। এরপরে তুমি সিসি এবং বিসিসি দিয়ে দিলা, কার্বন কপি এবং ব্লাইন্ড কার্বন কপি। এখানে কিছু না লিখে দিলা, নো প্রবলেম। এরপরে সাবজেক্টটা লিখবা, সাবজেক্টে তুমি এই টপিকটা লিখে দিবা, বিষয়টা লিখে দিবা, যে তুমি কোন বিষয়ে ইমেইলটা চেয়েছে। এখানে বলেছে ইমেইল ব্যবহারের সুফল এবং কুফল, তুমি এটা লিখে দিলা সাবজেক্ট। তাহলে ভাইয়া এই যে এই অংশটুকু খুব 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 ইম্পর্টেন্ট। তুমি এই অংশটুকুর জন্যই 5 মার্ক পেয়ে যাবা। তুমি আমার কথা বুঝতেছো? এই অংশে যদি তুমি কোনো প্রকার ভুল করো, তুমি কিন্তু 0 পেয়ে যেতে পারো। এক্সামিনারের যদি মন গলে যায়, তোমার প্রতি দয়া মায়া কাজ করে, সে হয়তো তোমাকে 4, 5, 3, 4 দিতে পারে। কিন্তু এই বক্সে কোনো প্রকার ভুল করা যাবে না। এখানে কোনো বক্স হবে না, আমি যেভাবে লিখে দিছি এই রকমটাই থাকবে। তোমার খাতাটা এইভাবে মার্জিন করেছো, এভাবে মার্জিন করেছো, আমার এটা যদি আঁকা ভুল হয়েছে যাই হোক, তাহলে তুমি কি করবা ভাইয়া, এখানে যে ফ্রম, তারপরে টু, সিসি, বিসিসি, সাবজেক্ট, এই 5টা কিন্তু তোমাকে এক সিরিয়ালে লিখতে হবে। এখানে কোনো প্রকার বক্স দেওয়ার প্রয়োজন নেই, এভাবে লিখলেও চলবে। তাহলে এইখানে কোনো কনফিউশন আছে? এখানে কনফিউশন কি ভুল হয় স্টুডেন্টদের, ছোট হাতের অক্ষরে না লিখে অনেকে মাঝে মাঝে বড় হাতে লিখতে পারে। বাট পুরো ইমেল অ্যাড্রেসটা হতে হবে ছোট হাতের, আমি যেভাবে লিখেছি এইভাবেই। আমি তোমাদেরকে এই স্লাইডটা দিয়ে দেবো, তোমরা দেখে নিবা আরো ভালো করে। এরপরে এই বাকিটুকু হচ্ছে তোমার আবেদনপত্রের মতো অনেকটা, যে স্নেহের রিপন বা তুমি যাকে লিখতেছো তার সম্পর্কে লিখলে স্নেহের নোমান, আমাকেও লিখতে পারো স্নেহের নোমান ভাইয়া বা শ্রদ্ধেয় নোমান ভাইয়া, আমার স্নেহ ভালোবাসা নিবেন ডট 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 ডট। তুমি পুরোটা লিখে ফেললা, লিখে এইখানে তুমি পুরোটা কি করে ফেললা ভাইয়া, লিখে ফেলছো। লিখে ফেলার পরে তুমি এই যে নিচে লিখে দিবা কি, যে তোমার বড় ভাই নোমান সরকার। তাহলে তোমার নিজের নাম লিখে দিলা। এই যে ইমেলটা লিখলে না, এই ইমেলটা তোমরা 1 পেজের ভিতর লিখবা। আমি যেটা বলতেছি সেটা বোঝার চেষ্টা করবো। আমি কিন্তু ইমেইলের কোনো এক্সাক্ট সাজেশন দিইনি, আমি জাস্ট লেখার নিয়ম শিখিয়ে দিচ্ছি। কারণ বিশ্বাস করি ইমেইলটা তোমরা অনেকে লেখার নিয়মটা জানো না, হয়তো নিজেরা ফোনে লেখো, কম্পিউটারে লেখো, বাট এইখানে লেখাটা প্র্যাকটিস করা হয়নি। তাহলে ইমেল সম্পর্কে শেষ করে দিচ্ছি। পরের পেজে যাওয়ার আগে দুটো কথা আবার মনে করিয়ে দেই। ইমেলটা হবে পুরোটা এক পাশ থেকে এক টানে হবে, অর্থাৎ এখানে কোনো প্রকার ভিতরে বা বাইরের দিকে যাওয়া যাবে না। এই 5টা লেখার ক্ষেত্রে এই 5টা তোমরা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে পারো, বাট এই পাশে যেগুলো লিখবে, অর্থাৎ ফ্রমটা তুমি বড় হাতের অক্ষর দিয়ে শুরু করে এফ, তারপর এগুলো ছোট হাতে লিখলা। কিন্তু এই যে অ্যাড্রেসটা লিখলা, এই অ্যাড্রেসটা সম্পূর্ণটা ছোট হাতের হবে, অ্যাড্রেসটা সম্পূর্ণ ছোট হাতের হবে, এবং বাকিগুলো তোমরা ভালো করে দেখে নিয়েছো। এর পরের পেজে চলো। এরপরে হলো ভাইয়া একটি আবেদনপত্র লিখতে হতে পারে। আবেদনপত্রে কিভাবে লিখবা? আবেদনপত্রের ক্ষেত্রেও আমি একটা আবেদনপত্র দিয়েছি যেটা অনেক বেশি বার আসে, বিনা বেতনে পড়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের কাছে একখানে আবেদনপত্র লেখো। শোনো, আবেদনপত্রের জন্য আমি তোমাদেরকে কোনো সাজেশন দেব না, কিন্তু আমি স্ট্রাকচার শিখিয়ে দেব। যে কোনো জায়গা থেকে তোমার আবেদনপত্র আসুক, তুমি সর্বোচ্চ মার্ক পাবা ইনশাল্লাহ, তুমি অনেক ভালো অ্যান্সার করতে পারবা যদি তুমি এই স্ট্রাকচারটা ভালো করে দেখে নাও। তাহলে এখানে কি কি আছে ভাইয়া দেখো, স্ট্রাকচারটা কি। এখানে কিন্তু তোমার এই যে স্টার্টিংটা, অর্থাৎ ফার্স্টে তুমি তারিখটা দিবা, তারিখ দিলা, তারপরে বরাবর অধ্যক্ষ, তোমার যে কোনো একটা কলেজের নাম দিবা, ক কলেজ, খ কলেজ, গ কলেজ। নিজের কলেজের নাম ভুলেও লিখবা না,
আমার কথা বুঝতেছো? নিজের কলেজের নাম ভুলেও লিখবা না এখানে। তাহলে কি করবা, যে কোনো একটা কলেজের নাম দিবা, তারপরে অ্যাড্রেসটা লিখে দিলা। এই যে তথ্যটুকু লিখতেছো না, আমি তোমার আবেদনপত্রের ফার্স্ট কথা যেটা বলবো, এই সবগুলো এক টানে শুরু করতে হবে। মানে তুমি যেই জায়গা থেকে শুরু করবা, ফার্স্ট লাইনটা সেকেন্ড লাইনটা ঠিক সেই জায়গা থেকে শুরু করবা, থার্ড লাইন থেকে সেই জায়গা থেকে, এই আগে বা পরে হওয়া যাবে না। বুঝতেছো? তাহলে তোমার এই লেখাটা সম্পূর্ণটা এক টানে হবে। অর্থাৎ তুমি যেখান থেকে শুরু করছো, ফার্স্ট লাইনটা সেকেন্ড লাইনটা সেই জায়গা, থার্ড লাইনও সেই জায়গা, ফোর্থ লাইন ফিফথ লাইন সবগুলো একই জায়গা থেকে শুরু করতে হবে। ওকে, তাহলে ভাইয়া এখানে কি করবা, এই যে এই বানানটা ভুল হওয়া যাবে না, অধ্যক্ষ। অনেকেই জ ফলার পর একটা আকার দিয়ে দাও, এটা কিন্তু ভুলেও দেওয়া যাবে না। অধ্যক্ষতে জ ফলার পরে আকার দেওয়া যাবে না। বুঝেছো? আশা করি বুঝেছো। এরপরে আসো, তাহলে এই যে 10 জুন বা তুমি একটা তারিখ দিলা, বড় বড় অধ্যক্ষ কলেজের নাম, এইটুকু পর্যন্ত হচ্ছে হেডিং, প্রথম অংশ। এইটুকু যদি তুমি নির্ভুল করে লিখতে পারো, এরপরে তোমার বাকিগুলো নির্ভুল করে লিখতে হবে। ঠিক আছে? মানে এইটুকুতে কোনো প্রকার ভুল করা যাবে না। তোমরা যদি কেউ আগে পরে দাও বা এখানে অধ্যক্ষ বানান ভুল করে, তাহলে স্যারের কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন চলে আসবে, যে এই স্টুডেন্ট অনেক খারাপ স্টুডেন্ট। তখন আপনাকে গড়পড়তা 10-এর ভিতর 2-3 দিয়ে দেবে। কিন্তু আপনার টার্গেট থাকতে হবে, এনি হাউ আমি 10-এর ভিতরে এখানে 9 উঠাবো, আমাকে 9 পেতেই হবে। তাহলে বাকি স্ট্রাকচারটা ঠিকভাবে লিখতে হবে। আসেন, জনাব লিখলেন, ঠিক এই বরাবর প্রত্যেকটা লাইন শুরু করবেন। ওকে, শেষ করেছেন আপনি, বডিটা শেষ করলেন। হ্যাঁ, এরপরে এই যে নিবেদক, আপনার অনুগত ছাত্র নোমান সরকার, দ্বাদশ শ্রেণী, বিজ্ঞান শাখা, রোল 9, এইটা যে লিখলেন স্যার, এটাও এই বরাবর শেষ করতে হবে। বুঝেছেন? আবেদনপত্র স্ট্রাকচারটা বোঝেন। আবেদনপত্রতে মার্ক দেওয়া হয় দুটো কারণে। আপনারা এই ভিতরে লেখার জন্য কোনো মার্ক দেওয়া হয় না। ভিতরে লেখার জন্য কে কি লিখলো তাতে কিছু যায় আসে না। আমার কথা বুঝতেছেন? এটা আমাদের অনেক কলেজেই শেখানো হয় না। আমরা মনে করি আবেদনপত্র পড়তে হয়, কখনোই পড়তে হয় না। ভিতরে লেখার জন্য কখনোই মার্ক দেয় না। ভিতরের লেখাটা জাস্ট নির্ভুল হতে হবে, আপনি যাই লেখেন মার্ক ভ্যারি করে না। যেমন কেউ লিখলো এই বিনা বেতন অধ্যয়নের জন্য যেহেতু আবেদন, কেউ লিখলো এখানে কি লিখেছে দেখেন, এইখানে লিখেছে যে আমার বাবা একজন সামান্য বেতনভোগী কেরানি। এখানে লিখেছে আমার বাবা একজন সামান্য বেতনভোগী কেরানি। এখন একজন লিখলো আমার বাবা একজন রিক্সাওয়ালা, আর একজন লিখলো আমার বাবা একজন জেলে, একজন লিখলো আমার বাবা একজন মাঝি, একজন লিখলো আমার বাবা একজন দিনমজুর। এই যে বাবার কর্ম চেঞ্জ হচ্ছে, পেশা চেঞ্জ হচ্ছে, এই জন্য কি তাদের মার্ক কমবে পারবে? কখনো না। তাহলে ভিতরে কি লিখলো, সে তথ্যটা বাবার সম্পর্কে কি লিখলো, এইটার জন্য মার্ক কমবে পারবে না। তাহলে স্যাররা কি এটা দেখে না? ইয়েস, স্যাররা দেখে বানানটা ঠিক আছে কিনা। স্যাররা দেখবে কি বানানটা ঠিক আছে কিনা, রিলেটেবল কিছু লিখলেন কিনা। অবশ্যই রিলেটেবল হতে হবে। আমি বললাম যে ভিতরেরটা দেখবে না, তার মানে আপনি যে মানে অপ্রাসঙ্গিক লিখবেন এমনটা কিন্তু করার সুযোগ নেই। অবশ্যই রিলেটেবল প্রাসঙ্গিক লিখতে হবে। বাট স্যাররা মূলত ইমেইলটা কেন লিখতে দেয়, ইমেইল, আবেদনপত্র বা এই যে রিটেন পার্টগুলো, এগুলোতে মূলত আমাদের যাচাই করে যে আমাদের স্ট্রাকচারটা ঠিক আছে কিনা। ভিতরে কি লিখতেছি এইটা না, ভিতরেরটা অবশ্যই দেখবে। কি দেখবে, যে আপনার ভিতরে বানানগুলো ঠিক আছে কিনা। তাহলে দুটো জিনিস মনে রাখবেন, বানান ঠিক থাকতে হবে এবং কি থাকতে হবে, স্ট্রাকচারটা ঠিক থাকতে হবে। তাহলে আপনি সর্বোচ্চ মার্ক পাবেন। এরপরে আসেন ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ কিন্তু 10 মার্কের। ভাব সম্প্রসারণও থাকে, এর সাথে সারাংশ সারমর্ম থাকতে পারে। তাহলে ভাব সম্প্রসারণটা আমরা একটু দেখে নিই কি কি আসতে পারে। এই যে আমি এইখানে এমন 9টি ভাব সম্প্রসারণ দিয়েছি, যে এই 9টি ভাব সম্প্রসারণ যদি আপনারা প্র্যাকটিস করে যান, যে কোনো জায়গা থেকে ভাব সম্প্রসারণ দিক আপনারা 100% অ্যান্সার করতে পারবেন, এবং আপনারা সেখান থেকে 10 আউট অফ 10 নিশ্চিত করতে পারবেন ইনশাল্লাহ। আমি একটু বলে দেই কি কি। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এটা কিন্তু একটা চরম সত্যি কথা। এইটাতে আমি 3 স্টার দিয়ে রেখেছি। দেখেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। একটা বিপ্লব করার পরে সেই বিপ্লবকে ধরে রাখাটা কঠিন, বিপ্লব বেহাত হয়ে যায়। আমরা অনেক কষ্ট করে স্বাধীনতা অর্জন করি, অনেক কষ্টে জীবন অনেক বড় বড় সফলতা অর্জন করি, কিন্তু সেই সফলতা ধরে রাখা অনেক কঠিন। এইটা খুব ইম্পর্টেন্ট। এরপর আছে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। একজন অনেক জ্ঞানী, সে ভার্সিটি শিক্ষক, কিন্তু তার চরিত্র ঠিক নাই, তাহলে কি সেই জ্ঞানী ব্যক্তির দরকার আছে আমাদের? সমাজের কোনো উপকারে আসবে? কখনোই না।
তাহলে কি দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, এইটা নিয়ে কিন্তু আপনারা বাসে অনেক প্র্যাকটিস করবেন। এটাকেও আমি 3 স্টার দিয়েছি। দেখেন এই 9টার ভিতরে আমি মাত্র কয়েকটাকে 3 স্টার দিয়েছি। কয়টাকে? 4টা থেকে 5টা। এই 4-5টা আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। আরো একটি 3 স্টার দিয়েছি এর পরেরটাও, স্বদেশের উপকারে নাই যার মন, কি বলে মানুষ তারে পশু সেই জন। তাহলে নিজের দেশের উপকারে যার কোনো মন নেই, নিজের দেশের উপকারে যার মন নেই, সে কিনা মানুষ না, সে একজন পশুর মতো। সে শুধু নিজেকে নিয়ে কাজ করে, নিজের উপকারের জন্যই কাজ করে, দেশের জন্য দশের জন্য যার কোনো মাথা ব্যথা নেই। তাহলে এইটা নিয়ে আপনারা অনেক প্র্যাকটিস করতে পারেন। অথবা দেশপ্রেম ইমানের অঙ্গ, এটা নিয়েও আসতে পারে। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত অনেকবার এসেছে, ক্লাস 9, 10, 7, 8 থেকে আপনারা প্র্যাকটিস করে আসতেছেন। এটাও আমি এখানে রেখেছি, এটা অনেক ইম্পর্টেন্ট। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। যখন আপনার কাছে অনেক ক্ষুধার্ত লাগবে, তখন কিন্তু এই পৃথিবীটাকে কি মনে হবে আপনার কাছে? গদ্যময় মনে হবে, মানে রস কসহীন মনে হবে। এবং পূর্ণিমার চাঁদ এত সুন্দর, সেটাকেও আপনার কাছে মনে হবে একটা ঝলসানো রুটি। ক্ষুধায় খেয়ে ফেলতে ইচ্ছা করবে। তাহলে বুঝতেছেন আমার কথা, যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এইটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনাদের ভাব সম্প্রসারণের জন্য। প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না। যত মানুষের ভিতরে প্রাণ আছে, সবাই কিন্তু মানুষ না। প্রাণ আছে, সে প্রাণী, কিন্তু সে মানুষ না, সে পরিপূর্ণ মানুষ হতে পারে না। আপনারা সবাই একটু স্ক্রিনে ভালো করে দেখতে পারেন। আমি সামনে দাঁড়িয়ে থাকার জন্য অনেকেই হয়তো এটাকে ঠিকভাবে দেখতে পারেন না, আমি মাঝে মাঝে একটু স্ক্রিনের সামনে থেকে দূরে সরে যাই জন্য। তারপরেরটা দেখেন, কীর্তিমানের মৃত্যু নাই। অর্থাৎ যে ব্যক্তি কীর্তিমান, সে কি কীর্তিমান? সে অনেক কাজ করে, তাহলে সে কিন্তু তার কাজের মধ্যেই জীবিত থাকে, সে কখনোই মৃত্যুবরণ করে না। তাহলে কীর্তিমানের মৃত্যু নাই, কীর্তিমানের মৃত্যু নাই। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এটা আপনারা লিখতে পারবেন যে মানুষ বেঁচে থাকে তার কীর্তির মাধ্যমে। কোনো একজন ব্যক্তি যদি পৃথিবীতে অনেক বেশি সৃষ্টিকর্ম রেখে যায়, তাহলে সেই সৃষ্টিকর্মের মধ্যেই সে জীবিত থাকে। এরপরে আসেন, অথবা এটাও লিখতে পারেন যে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নহে। আরেকটি দিয়েছি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। এটাও প্র্যাকটিস করতে পারেন। এবং সর্বশেষ আরেকটি দেওয়া আছে, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যবে, সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার। এটাও প্র্যাকটিস করতে পারেন। তাহলে আমি এখানে টোটাল 9টি দিয়েছি। এই 9টি যদি আপনারা প্র্যাকটিস করেন বাসায়, আশা করি আপনারা এখানে 10 আউট অফ 10 নিশ্চিত করতে পারবেন ইনশাল্লাহ ভাব সম্প্রসারণ নিয়ে। এটা লেখার কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো হলো যে আপনার কিন্তু এটাকে 3টা ভাগে লিখতে হবে, শুধু একভাবে লিখে গেলে হবে না। আপনি এটা 2-2.5 পেজ লিখতে পারেন, 2.5 পেজ পরিমাণ লিখতে পারেন, হাইস্ট 3 পেজ, এত বেশিও লেখার দরকার নাই, 2 থেকে 2.5 পেজ লিখতে পারেন। আপনি শুরুতে কি লিখবেন? শুরুতে আপনি মূল ভাবটা লিখে দিবেন। ধরেন এইটা আপনার পেজ, এই পেজের আপনি একদম শুরুতে মূল ভাবটা লিখে দিলেন যে সাপোজ আমি কোনটা বললাম, যে স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। এখানে আপনি মূল ভাবটা প্রথম 2 লাইন লিখে দিলেন যে স্বাধীনতা অর্জন করা আমাদের জন্য যতটা না কঠিন হয়, একবার স্বাধীনতা পেয়ে যাওয়ার পরে সেই স্বাধীনতাটাকে রক্ষা করা অনেক বেশি কঠিন হয়। এইটা সম্পর্কে আপনি 2 লাইন মূল ভাবটা লিখে তারপর আপনি সম্প্রসারিত ভাবটা শুরু করলেন। এরপরে গিয়ে আপনি একদম শেষে গিয়ে শিক্ষা অথবা উপসংহার কিছু একটা লিখে দেবেন। ঠিক আছে? এই স্ট্রাকচার ফলো করে লিখলে আশা করি ভাব সম্প্রসারণে আমরা সর্বোচ্চ মার্ক নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ। এরপরে আসেন সারাংশ এবং সারমর্ম। আমি আপনাদের জন্য 7টি সারাংশ এবং 13টি সারমর্ম দিয়েছি। এখানে সারমর্ম আসার সম্ভাবনা অনেক বেশি। আপনারা ভাব সম্প্রসারণটাও লিখতে পারেন, অথবা এখান থেকেও যে কোনো দুটো লিখতে পারেন। আমি একটু দেখিয়ে দেই আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে, এরপরে শেষে যে সন্দেহ থাকে না, এইটা আপনারা দেখতে পারেন। আমি জাস্ট প্রত্যেকটা দিয়ে রেখেছি এখানে, এই যে প্রকৃত জ্ঞানের স্পৃহা ডট 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 এবং উন্মেচিত হবে না, এইটা আপনারা আপনাদের গাইডগুলো থেকে দেখে নেবেন। এগুলো কিন্তু বিভিন্ন বছর বিভিন্ন বোর্ডগুলোতে এসেছে। এখানে আমি মাত্র 7টা সারাংশ এবং সারমর্ম দিয়েছি, সারাংশ দিয়েছি 7টা। এই 7টা সারাংশ আমি স্লাইড দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এইটা প্র্যাকটিস করলে আশা করি আপনাদের এই অ্যাবিলিটিটুকু তৈরি হবে। যদি এই 7টা থেকে কমন নাও আসে,
আপনি বানিয়ে লিখতে পারবেন ইনশাল্লাহ। এরপরে সারমর্ম। সারমর্মতে কি কি আছে? বসুমতী কেন তুমি ডট ডট ডট, এই যে একেবারে ছাড়ে কিছু দৈন্য আসে, যদি আসে আসুক, তব তলে বসে পান্থ শ্রান্তি, এই যে বন্ধু বলিনি, পরের কারণে স্বার্থ, জোটে যদি মেটে ক্ষুধা জেদা, খিল দুর্বলতা, আসিতেছি শুভদিন, কহিল মনের খেদে, একদা ছিল না জুতা, আমার একার সুখ পরেরে মেখে শেখা বলি, বিরহ মিলন কত হাসি। এইখানে আমি টোটাল 13টা সারমর্ম দিয়েছি। এই 13টা সারমর্ম আপনারা যদি আপনাদের বাজারে যে কোনো গাইড থেকে, যে কোনো বই থেকে প্র্যাকটিস করেন, এগুলো হচ্ছে সারমর্ম শুরুর অংশটুকু। আমি তো পুরোটা দিয়ে দিতে পারবো না, তাহলে অনেক পেজ হয়ে যাবে। আপনারা যদি এটা প্র্যাকটিস করতে পারেন ইনশাল্লাহ আপনারা সর্বোচ্চ একটা কমন পাবেন। ঠিক আছে? তাহলে এই সারাংশগুলো এবং এই সারমর্মগুলো আপনারা প্র্যাকটিস করে ফেলুন ঝটপট। এরপরে আসেন ভাইয়া, তাহলে সংলাপ রচনা। সংলাপ রচনার জন্য আমি এখানে বেশি দেইনি, মাত্র 8টা দিয়েছি। এই 8টা সংলাপ যদি আপনারা প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনারা সর্বোচ্চ একটা কমন পাবেন। কি কি সংলাপ আছে ভাইয়া? জুলাই বিপ্লব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো, যে কিভাবে আমরা 2024 সালের জুলাই আগস্টের বিপ্লবে অংশগ্রহণ করেছিলাম, এইটা নিয়ে যদি তোমরা দুই বন্ধুর মধ্যে কথোপকথন বা ডায়লগ করো, এটা প্র্যাকটিস করতে পারেন। সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন হিসেবে দুই বন্ধুর মধ্যে সংলাপ করো, যে আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কিরকম একটা অসাম্প্রদায়িক সুন্দর সমাজ আমরা বিনির্মাণ করতে পারি, অথবা বিনির্মাণ করেছি, আমরা একসাথে চলতেছি, এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এইটা নিয়ে আপনারা একটা সংলাপ প্র্যাকটিস করতে পারেন। তারপরে নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো, যে নারী শিক্ষা কতটা প্রয়োজন। সুশিক্ষিত মা হলে তাহলে জাতীয় সুশিক্ষিত হবে, কারণ নারী শিক্ষার উপর নির্ভর করে যে আগামী প্রজন্ম কেমন হবে। এটা কিন্তু পুরুষ শিক্ষার চেয়ে নারী শিক্ষাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন মা সে যতটা সুশিক্ষিত হয় তার সন্তানগুলোকে ততটা ব্রড মাইন্ডে, ততটাই সুশিক্ষিত ভাবে গড়ে তুলতে পারে। তাহলে নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে আলোচনা করো, সংলাপ রচনা করো। বিজ্ঞান চর্চার গুরুত্ব সম্পর্কে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সংলাপ রচনা করো। ফেসবুকের সুফল এবং কুফল বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ আলোচনা করো, অথবা ইন্টারনেটের সুফল এবং কুফল নিয়েও দুই বন্ধুর মধ্যে আলোচনা করো। বই পড়ার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। বাল্য বিবাহ নিরোধের গুরুত্ব সম্পর্কে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সংলাপ রচনা করো। ইংরেজি শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। এই যে আমি যেগুলো দিয়ে দিলাম না ভাইয়া, এটা আমি স্লাইডে দিয়ে দিব, আপনারা ভালো করে দেখে নেবেন। এই 8টা প্র্যাকটিস করলেই ইনশাল্লাহ আপনারা 10 আউট অফ 10 এখানে আপনারা সম্পূর্ণভাবে কমন পেয়ে যাবেন। কিছুটা ঘুরিয়ে দিতে পারে, বাট এই 8টা প্র্যাকটিস করলে হবে। কেমন ঘুরিয়ে দেওয়া? আমি আপনাকে পড়ালাম ফেসবুকের সুফল কুফল, চলে আসলো ইন্টারনেটের সুফল কুফল, আপনি কিন্তু লিখতে পারবেন এটা প্র্যাকটিস করলে। ওকে, আশা করি সংলাপটা আপনাদেরকে হয়ে গেছে এবং এগুলো প্র্যাকটিস করলে আপনার সর্বোচ্চ একটি কমন পেয়ে যাবেন। এর পরেরটাতে আসেন, খুদে গল্প। খুদে গল্পটাও থাকে অপশনে এবং এটি হলো 10 মার্কের একটি কোশ্চেন। 10 আউট অফ 10 পাওয়ার জন্য আমি এখানে যেই কয়টি দিয়েছি এই কয়টি খুদে গল্প আপনারা প্র্যাকটিস করলে, এর সাথে জুলাই বিপ্লবটা দেইনি আমি, সেটাও আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন। তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন বিষয়ে যেটা নিয়ে সংলাপ দিয়েছি সেটা খুদে গল্পেও খুবই গুরুত্বপূর্ণ। আলোকিত মানুষ শিরোনামে একটি খুদে গল্প লেখো। সততার পুরস্কার শিরোনামে একটি খুদে গল্প লেখো। আপনি লিখতেই পারেন যে সততার পুরস্কার। আপনার কিন্তু এই রিলেটেড অনেক নবী, অনেক মহামানবের কাহিনী আপনারা জানেন, যে অনেকে এরকম রাস্তায় অনেক কিছু পাওয়ার পরেও বা বিভিন্ন জায়গায় পাওয়ার পরেও তারা কতটা সৎ থাকে, সেটাকে তার নির্দিষ্ট ব্যক্তির কাছে, প্রাপকের কাছে পৌঁছে দেয়। এরকম অনেক গল্প আপনারা নিজেরা লিখতে পারেন। অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু। তাহলে এই যে আমরা ইংরেজিতে পড়েছিলাম না ফ্রেন্ড, মনে আছে আপনাদের যে ভাল্লুকের কাহিনী, আরো অনেক কাহিনীতে আমরা প্রকৃত বন্ধুর গল্প পড়েছি না? এরকম বাংলা একটা আপনারা লিখতে পারেন যে আপনার জীবনে এরকম প্রকৃত বন্ধু কিভাবে আপনার জীবনে কাজে লেগেছিল। রক্তদানের পূর্ণ শিরোনামে একটি খুদে গল্প লেখো। আপনি লিখতেই পারেন আমাদের 71 সালের কাহিনী, অথবা আমাদের 24 সালের কাহিনী, অথবা ব্লাড ডোনেশন নিয়েও লিখতে পারেন, যে আপনি ব্লাড ডোনেশনের মাধ্যমে কিভাবে অনেক মানুষের জীবন বাঁচাতে পারেন। এবং তোমার শৈশব স্মৃতি শিরোনামে একটি খুদে গল্প লেখো। তাহলে আপনার শৈশবে ঘটেছে এমন কোনো ঘটনা নিয়ে আপনি একটি খুদে গল্প রচনা করতে পারেন। ঠিক আছে? এই খুদে গল্প 6টি যদি আপনারা প্র্যাকটিস করেন
ইনশাল্লাহ খুদে গল্পর যে 10 মার্ক এটি কিন্তু অবশ্যই অবশ্যই কমন পাবে। এরপরে আসেন সর্বশেষ, এটার জন্য রয়েছে 20 মার্ক। সেটি কি ভাইয়া? সেটা হলো প্রবন্ধ রচনা। আচ্ছা, এতক্ষণ ধরে যারা আমাদের ক্লাসগুলো দেখতেছেন, আপনাদের তো বলাই হয়নি যে আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আরো অনেক সাজেশন এবং বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক সাজেশনগুলো আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দেব এবং আমাদের পেজটিতেও ফলো করে রাখতে পারেন। দেখেন, সর্বপ্রথম যেটি রয়েছে সেটা হলো মানব কল্যাণে বিজ্ঞান, আধুনিক জীবনে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞান। এইটা থেকে ভাইয়া প্রতি বছর কমন আসে। এইটাকে আমি যদি 7 স্টারও দেই তাও কম হয়ে যাবে, কারণ এইটা প্রতি বছর আসবেই আসবে। মানব কল্যাণে বিজ্ঞান অথবা আধুনিক জীবনে বিজ্ঞান অথবা দৈনন্দিন জীবনে বিজ্ঞান, কৃষি কাজে বিজ্ঞান, আমি এখানে টোটাল মাত্র 10টা দিয়েছি। এই 10টা পড়লে আপনি 100-এ 100 কমন পাবেন। অনেকের প্রশ্ন থাকে, ভাইয়া প্রবন্ধ রচনা কয় পেজ লিখবো? আচ্ছা, কত পেজ লিখবেন সেটা গুরুত্বপূর্ণ না, কতগুলো পয়েন্ট লিখলেন সেটা গুরুত্বপূর্ণ। একজন একটা না মানে এক পয়েন্টে 20 পেজ লিখলো, সে বেশি মার্ক পাবে না। আর একজন 20 পেজ লেখা নাই, 15 পেজ লিখছে, বাট সে 15টা পয়েন্ট লিখেছে, 15টা শিরোনামে 15টা ভাগে লিখেছে, সে ওই 20 পেজ লেখা ব্যক্তির চেয়ে বেশি মার্ক পাবে। নির্ভুল হতে হবে, তথ্যবহুল হতে হবে, বানিয়ে বানিয়ে লেখেন, বাট তথ্য দেন অনেক বেশি। আমার কথা বুঝতেছেন? এরপরে ইন্টারনেট ও বর্তমান বাংলাদেশ। তাহলে এই ইন্টারনেটের মাধ্যমে আমাদের দেশ কতটা এগিয়ে যাচ্ছে, গ্লোবাল ভিলেজ বিশ্বগ্রাম, সেটা নিয়ে লিখতে পারেন। বাংলাদেশে পর্যটন শিল্প সমস্যা এবং সম্ভাবনা। বাংলাদেশে পর্যটন শিল্প কিন্তু একটা বিশাল সম্ভাবনা আছে, যতই দিন যাচ্ছে আমাদের পর্যটন শিল্প ততই সমৃদ্ধ হচ্ছে। এইটা নিয়ে কিন্তু আপনি একটা চমৎকার রচনা প্রবন্ধ লিখে ফেলতে পারেন। বাংলাদেশের পোশাক শিল্প সমস্যা সম্ভাবনা। বাংলাদেশের সবচেয়ে বড় সম্ভাবনা হলো পোশাক শিল্প। আমাদের দেশ থেকে আমরা পোশাক রপ্তানি করে পুরো পৃথিবীব্যাপী আমাদের অনেক বেশি বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। এইটা নিয়ে আপনি লিখতে পারেন। স্বদেশ প্রেম, জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা, এটা নিয়ে লিখতে পারেন। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, আমাদের তো নদীমাতৃক দেশ, কিন্তু আমাদের কিন্তু নদী ছাড়া আরো অনেক সম্পদ আছে, প্রাকৃতিক সম্পদ। নদী ছাড়াও এই যে আমাদের সুন্দরবন আছে, সুন্দরবন নিয়ে আপনি লিখতে পারেন। আমাদের বিভিন্ন গড় আছে, ভাওয়াল গড়, মধুপুর গড়, অনেক বড় বড় বন আছে আমাদের দেশে। বিভিন্ন প্রকার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কিন্তু আপনি একটি সুন্দর প্রবন্ধ রচনা করতে পারেন। জুলাই অভ্যুত্থান, 24-এর ছাত্র আন্দোলন অথবা জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা, এইটা এই বছরের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক। এরপরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং তার প্রতিকার, সর্বশেষ শ্রমের মর্যাদা। এইটা তো অল টাইম ব্লকবাস্টার, এইটা অল টাইমের জন্য ইম্পর্টেন্ট, সবসময় প্রতি বছর আসে। তাহলে এই যে মানব কল্যাণে বিজ্ঞান, শ্রমের মর্যাদা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জুলাই অভ্যুত্থান, এই সবগুলো গুরুত্বপূর্ণ। আপনি যেগুলো প্র্যাকটিস করেন, একটু তথ্যগুলো জাস্ট জেনে যান, আপনি কিন্তু সর্বোচ্চ মার্ক নিশ্চিত করতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে হলো আপনাদের সবাইকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কি ভুলে যাবেন পরবর্তীতে সাজেশন পাওয়ার জন্য, এবং এই সাজেশনটি আপনার সকল ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি শেয়ার করবেন। ফেসবুক পেজে যারা দেখতেছেন তারা ফেসবুকে শেয়ার করে দেবেন ভিডিওটি, এবং যারা ইউটিউবে দেখতেছেন আপনারাও কিন্তু আমার এই ভিডিওটি লিঙ্কটি কপি করে নিয়ে আপনাদের শেয়ার করে দিতে পারেন আপনাদের ফ্রেন্ডদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা মেসেঞ্জার গ্রুপে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আজকের এই একটা ক্লাস থেকে আমি যে 70 মার্কের সাজেশনটা দিলাম, এটা ইনশাল্লাহ পরীক্ষার হলে গিয়ে নোমান ভাইয়াকে মনে পড়বে, আমার জন্য দোয়া করবেন, এবং ফ্রিতে আরো প্রত্যেকটা বিষয় ভিত্তিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের যারা জুনিয়র আছে তাদেরকেও সাজেস্ট করতে পারেন। সবাইকে অনেক অনেক শুভকামনা, তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।